হ্যালো, গুড ইভিনিং। সো আজকে আমরা সেকেন্ড যে ক্লাস বা সেকেন্ড যে লেকচার আমরা স্টার্ট করব এসে অন ক্রিটিসিজমের ওপরে। আমরা অলরেডি অ্যারাউন্ড লাইন নাম্বার 1 to 9 আমরা পড়ে ফেলেছি আমাদের প্রিভিয়াস ক্লাসে। সো যেটা এই চ্যানেলে গেলেই দেখতে পাওয়া যাবে। সো আজকে আমরা স্টার্ট করছি লাইন নাম্বার 130 অনওয়ার্ডস, যেটা থাম্বনেল থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে। সো লেটস স্টার্ট। আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে লেট ইউর কমেন্ট বি দ্য ম্যান টু অ্যান মিউজ। ওকে, সো ম্যান টু অ্যান মিউজ বলতে আমরা কাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে যেহেতু ম্যান্টুয়াতে তার বাড়ি ছিল, ভার্জিল, হ্যাঁ, পাবলিয়াস ভার্জিলিয়াস ম্যারো। সো এই ছিল তার নাম। এবং এই কথাটা কেন আমি বলছি তার কারণ পরের যে স্ট্যান্ডা স্টার্ট হচ্ছে সেখানে শুরুতেই আমরা যেটা পাচ্ছি যে ওয়েন ফার্স্ট ইয়ং ম্যারো in his boundless mind a work to outlast immortal Rome designed। অর্থাৎ ম্যারো তার বাউন্ডলেস মাইন্ডে, তিনি তার মাইন্ডকে কোনোভাবে বাউন্ড রাখা যায়নি এরকম ধরনের তিনি কি করেছিলেন, একটা ওয়ার্ক তৈরি করেছিলেন বা একটা ওয়ার্ক করেছিলেন, একটা সৃষ্টি তিনি করেছিলেন। আর যেখানে ম্যারো বলতে কাকে বোঝানো হচ্ছে, দ্য সেম পার্সন। আমরা এই ম্যান্টুয়ান মিউজে যাকে পেয়েছি, পাবলিয়াস ভার্জিলিয়াস ম্যারো, তার ওই যে নাম ম্যারো, সেখান থেকেই ম্যারো শব্দটাকে এখানে নেওয়া হয়েছে। কি বলা হচ্ছে, when first young Mero in his boundless mind a work to outlast immortal Rome designed। তিনি ডিজাইন করেছিলেন একটা ওয়ার্ককে যেটা আউটলাস্ট করবে ইমমর্টাল রোম। অর্থাৎ রোম সাম্রাজ্য সেটা ইমমর্টাল, সেটাই অমর। তো সেই অমর রোম সাম্রাজ্যের থেকেও বেশি দিন থাকবে এরকম একটা কিছু তিনি সৃষ্টি করেছিলেন। এবং আমরা জানি যে ভার্জিলের বিখ্যাত সৃষ্টি হচ্ছে এনিড। এছাড়াও তিনি একলগস আরও অনেক কিছু লিখেছেন, কিন্তু সব থেকে বিখ্যাত হচ্ছে এনিড, ভার্জিলের লেখা। যাই হোক, তো তিনি এটার কথাই বলছেন। পারহ্যাপস হি সিমড অ্যাবাভ দ্য ক্রিটিক্স ল অ্যান্ড বাট ফ্রম নেচার্স ফাউন্টেন্স স্কর্নড টু ড্র। তাহলে কি হয়েছে যে হি সিমড অ্যাবাভ দ্য ক্রিটিক্স ল, তিনি নিজেকে যেন ক্রিটিকের ল এর থেকে ওপরে ভাবতেন প্রথম মানে একদম শুরুতে হয়তো। অ্যান্ড বাট ফ্রম, মানে এখানে বাট ফ্রম মানে এক্সেপ্ট ফ্রম, অ্যান্ড এক্সেপ্ট ফ্রম নেচার্স ফাউন্টেন্স স্কর্ন টু ড্র। তাহলে নেচারের যে ফাউন্টেন, অর্থাৎ ন্যাচারালি যে জিনিসটা আসে সেটা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে তিনি ভাবতেন না। মানে শুধুমাত্র যেটা ন্যাচারালি তিনি সৃষ্টি করতে পারতেন বা লিখতে পারতেন, তিনি সেটাকেই প্রডিউস করেছেন। বাট ওয়েন টু এক্সামাইন এভরি পার্ট হি কেম, নেচার অ্যান্ড হোমার ওয়ার হি ফাউন্ড দ্য সেম। তো যখন মানে পুরো জিনিসটাকে স্টাডি করা হলো বা তিনি স্টাডি করলেন পুরো বিষয়টাকে, তখন তিনি বুঝতে পারলেন বা বোঝা গেল এটা যে নেচার এবং হোমার, অর্থাৎ হোমার যে ধরনের লেখা লিখছেন সেটাই প্রকৃতি, মানে প্রাকৃতিকভাবে যে লেখাটা আসে, ন্যাচারালি যে জিনিসটা হয় সেটাই তার লেখার মধ্যে, সেই জিনিসটাই ফুটে উঠেছে। কনভিন্সড, অ্যামেজড, হি চেকস দ্য বোল্ড ডিজাইন অ্যান্ড রুলস অ্যাজ স্ট্রিক্ট হিজ লেবার্ড ওয়ার্ক কনফাইন। তো তিনি তার বোল্ড যে ডিজাইন ছিল, বড় যে প্ল্যান ছিল, সেটাকে একটু একটু অন্যভাবে তিনি সাজালেন। এবং কী করলেন, অ্যান্ড রুলস অ্যাজ স্ট্রিক্ট হিজ লেবার্ড ওয়ার্ক কনফাইন। তার মানে তিনি যে জিনিসটা সৃষ্টি করলেন তার মধ্যেই যেন কিছু নিয়ম কানুন, কিছু রুলস, কিভাবে কোনো কিছুকে দেখাতে হয়, কিভাবে প্রডিউস করতে হয় তার আর্টকে, তিনি তার সৃষ্টির মধ্যেই তার সৃষ্টির রহস্যকে যেন দিয়ে দিলেন। অ্যাজ ইফ দ্য স্ট্যাজিরাইট ওভারলুকড ইচ লাইন, এটা আগের লাইনের সাথে রাইমে আছে। সো রুলস অ্যাজ স্ট্রিক্ট হিজ লেবার্ড ওয়ার্ক কনফাইন অ্যাজ ইফ দ্য স্ট্যাজিরাইট ওভারলুকড ইচ লাইন। এখন এই স্ট্যাজিরাইট, এটা নিয়ে একটা ডাউট আছে। কেন ডাউট? তার কারণ হচ্ছে স্ট্যাজিরাইট বলতে আমরা নর্মালি অ্যারিস্টটলকে বুঝি, যেহেতু তার স্ট্যাগাইরাতে তার বাড়ি ছিল এরকম। এবং মানে গ্রিক মাইথোলজি অনুযায়ী বা গ্রিক মানে যারা ক্রিয়েটার্স, মানে গ্রিক আর্টিস্টস, তার মধ্যে দ্য পোয়েট বলতে হোমারকে বোঝানো হয়। দ্য পোয়েট, যেখানেই দ্য পোয়েট পি ক্যাপিটাল পোয়েট আমরা পাই, সেটা নর্মালি হোমারকে রেফার করে। আর ঠিক একইভাবে স্ট্যাজিরাইট রেফার করে অ্যারিস্টটলকে। লাইনটা যেটা বলতে চাইছে যে অ্যাজ ইফ দ্য স্ট্যাজিরাইট ওভারলুকড ইচ লাইন, যেন তিনি প্রত্যেকটা লাইনকে ওভারলুক করে গেছেন। মানে তিনি একটা ওভারঅল কনসেপ্ট দিচ্ছেন কোনো কিছুর সম্পর্কে, পোয়েট্রি নিয়ে তিনি ওভারঅল কথা বলছেন, কিন্তু প্রত্যেকটা লাইনের মধ্যে কী রয়েছে সেটা
অনেক সময় অনেকে ফলো করছেন না বা করেননি। লার্ন হেন্স ফর এনশিয়েন্ট রুলস আর জাস্ট এস্টিম, টু কপি নেচার ইজ টু কপি দেম। তাহলে এখানে সবার আগে একটা জিনিস শিখে রাখো। কাকে বলছে শিখে রাখো? আমরা লাস্ট ক্লাসে পড়েছি, আগের ভিডিওটা দেখলেই বোঝা যাবে যে তিনি এমন একজনকে খুঁজছেন যে ওয়ার্দি হবে, বা যে খুব ওয়ার্দি একজন ক্রিটিক হবে, সেরকম একজন মানুষকে তিনি এই নির্দেশ দিচ্ছেন যে লার্ন হেন্স ফর এনশিয়েন্ট রুলস এ জাস্ট এস্টিম। তাহলে এনশিয়েন্টদের যে রুল, সেখানেই তুমি সেটাকে যদি জাজ করতে বসা যায়, তাহলে দেখা যাবে যে সত্যিকারে সেটা একটা হাই এস্টিমে বিলং করে, তার একটা হাই স্ট্যান্ডার্ড রয়েছে। এবং টু কপি নেচার ইজ টু কপি দেম। তো আমরা যদি নেচারকে কপি করতে যাই, বা নেচার বা যেটা কিছু যা কিছু ন্যাচারাল সেটা যদি আমরা বানাতে চাই বা লিখতে চাই, সৃষ্টি করতে চাই, তাহলে তাদেরকে কপি করা হয়ে যায়, কারণ তারা অলরেডি ন্যাচারাল। সাম বিউটিজ ইয়েট নো প্রিসেপ্টস ক্যান ডিক্লেয়ার, ফর দেয়ার্স এ হ্যাপিনেস অ্যাজ ওয়েল অ্যাজ কেয়ার। তাহলে কিছু কিছু বিউটিজ, কিছু সৌন্দর্যকে না কোনো রুলস বা নিয়ম কানুনে বলা যায় না। কেন? ফর দেয়ার্স এ হ্যাপিনেস অ্যাজ ওয়েল অ্যাজ কেয়ার। কোথাও কোথাও ওই নতুন কিছু দেখাতেও একটা আনন্দ থাকে, যেটা সম্পূর্ণ রুল ফলো করলো না, নতুন কিছু সৃষ্টি হলো, তাতেও একটা আনন্দ থাকে। এবং তার মধ্যে কি থাকে? একটা কেয়ার থাকে, একটা কিছু ভাবনা থাকে তার মধ্যে। এখানে কেয়ার মানে ঠিক ওই যত্ন নেওয়া এরকম না, কেউ ভাবেন সেটাকে, সেইভাবেই তিনি বানিয়েছেন। মিউজিক রিজেম্বলস পোয়েট্রি ইন ইচ আর নেমলেস গ্রেসেস উইচ নো মেথড স্টিচ। সো মিউজিক এবং পোয়েট্রি এরা সেম, এরা হচ্ছে নেমলেস গ্রেসেস। এরা মানে এই জিনিসগুলোকে স্টাডি করাই হচ্ছে গ্রেসফুল, খুব আনন্দের এরকম। তো আর তাতে কি হয় যে এই 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 জিনিসগুলোকে কোনো মেথড আমাদেরকে শেখাতে পারে না। দ্যাট ইজ হুইচ নো মেথড স্টিচ। এইগুলো কী করে সৃষ্টি করতে হয়, কীভাবে সব থেকে বিউটিফুল একটা ক্রিয়েশন হয়, সেটার জন্য কোনো নিয়ম বা কোনো মেথডকে সেটা ফলো করে বলা যায় না। অ্যান্ড হুইচ এ মাস্টার হ্যান্ড অ্যালোন ক্যান রিচ। আর এটাকে একজন মাস্টার হ্যান্ড, যিনি এটা করতে সক্ষম, যিনি পারেন এটা তৈরি করতে, একমাত্র সেরকম কোনো মানুষই বলতে পারবেন যে কীভাবে তিনি এই জিনিসটা করেছেন। অন্য কেউ কিছু রুলস বা কিছু প্রিসেপ্টস বা কিছু মানে রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়ে দিল যে এই এই কাজগুলোকে করলে খুব ভালো পোয়েট্রি হবে, সেরকমটা নয়। যিনি খুব ভালো পোয়েট্রি সৃষ্টি করেছেন, একমাত্র তিনি বলতে পারেন যে কিভাবে তিনি এত ভালো আইডিয়াসকে তিনি টেনে আনলেন তার কবিতার মধ্যে বা তার সৃষ্টির মধ্যে। If where the rules not far enough extend, since rules were made but to promote their end. যদি এরকম কোনো জায়গা হতো, মানে এরকম কোনো পরিস্থিতি হতো যে দ্য রুলস নট ফার এনাফ এক্সটেন্ড, যেন যে যে এই রুলগুলোকে আর বেশি করা যেত না, মানে একটা জায়গায় যদি রুলসগুলো সব থেমে যেত, থেমে যায় ইনফ্যাক্ট, তিনি এটা ওই একজন ক্রিটিককে বোঝানোর চেষ্টা করছেন যে তুমি এটা বোঝার চেষ্টা করেছো যদি তোমার এই রুলসগুলো কোনো একটা জায়গায় থেমে যায়। এবং কি হয়, সাম রুলস ওয়ার মেড বাট টু প্রমোট দেয়ার এন্ড। তো কিছু কিছু রুলস বেরোই, রুলস যে থাকবে না সেটা বোঝানোর জন্য। তো এটা অ্যাকচুয়ালি মাঝখানে একটা এক্সট্রা লাইন, যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখছি, হ্যাঁ, তো এটা ওই রাইমে মেলানোর জন্য তিনি এটা দিয়েছেন। যাই হোক, তো আমরা পরের লাইনটাকে পড়ার চেষ্টা করি আগের লাইনটার সাথে, তাহলে মিনিংটা বুঝতে পারবো। If where the rules not far enough extend, some lucky license answers to the fool, the intent proposed, that license is a rule. Okay, so some lucky license answers to the fool. অর্থাৎ কেউ, মানে কোনো একজন, তিনি একজন কোনো আর্টিস্ট হতে পারেন, যেই হোক না হন না কেন, তার কাছে যেন একটা এরকম লাইসেন্স থাকে, মানে তিনি তার কাছে এই ক্ষমতাটা তিনি ভোগ করেন যে তিনি স্পষ্টভাবে বলতে পারবেন দ্য ইন্টেন্ট প্রপোজড। যে ইন্টেন্টটা তিনি ওখানে দিয়েছেন, মানে তার লেখাটার মধ্যে যে ইন্টেনশন তার ছিল, একমাত্র সেটা তিনি বলতে পারেন মানে স্পষ্টভাবে। এবং দ্যাট লাইসেন্স ইজ এ রুল। এবং প্রত্যেকেরই ফ্রিডমটা, মানে আমার যে ফ্রিডম আছে, আমি যা কিছু বলতে পারি, আমি আমার কবিতার মধ্যে আমি বা গল্পের মধ্যে আমি যা কিছু জিনিসকে ইনসার্ট করতে পারি, আমার ভাবনাকে ইনসার্ট করতে পারি, তাহলে সেটা হচ্ছে আসল নিয়মটা, হচ্ছে সেটা যে আমার কাছে সেই ফ্রিডম আছে, দ্য ফ্রিডম অফ চয়েস। আমি বেছে নিতে পারি যে কোন জিনিসটা আমার এই সৃষ্টিটাকে আরও বেশি মধুর করে তুলবে। Thus, Pegasus, a nearer way to take, may boldly deviate from the common track. সো পেগাসাস, আমরা পেগাসাসের রেফারেন্স
অন্য কবিতাতে পেয়েছি, লাইক ওড টু নাইটেঙ্গেল, সেখানে আমরা ওই ব্লাস্টফুল হিপোক্রিন ইত্যাদির কথা পেয়েছিলাম। সো এই পেগাসাসকে, পেগাসাস হচ্ছে একটা মাইথোলজিক্যাল হর্স, যে তার হুফ দিয়ে, মানে তার খুর দিয়ে মাউন্ট হেলিকান, আই থিঙ্ক মাউন্ট হেলিকান, তার উপরে সে গর্ত করে দিয়েছিল, তার এত সেই খুরের পাওয়ার, এবং সেখান থেকে বেরিয়ে এসেছিল ওই হিপোক্রিন। হিপোক্রিন মানে একটা ওই জলাশয়ের মতো, যেটা মনে করা হয় যে একটা ওই একটা স্প্রিং যার মধ্যে ইন্সপিরেশন রয়েছে। সো যারা পোয়েট্রি বা মানে গ্রিক পোয়েট্রি যারা লিখেছেন, মনে করা হয় যে তাঁরা যেন ওই মিউজ, ওই মাউন্ট হেলিকানের ওপরে যে মিউজরা থাকেন, তাঁরা আশীর্বাদ করেছেন এই সমস্ত মানুষকে, এবং তারা ওই ওই হিপোক্রিনের ওয়াটার তারা ড্রিঙ্ক করেছেন। একমাত্র সেই জন্যই তাদের ক্রিয়েটিভিটি অসাধারণ বা অসামান্য হয়ে উঠেছে। ওকে, সো এটাই বলতে চাইছি। সো যাই হোক, এটা বলতে চাইনি, মানে এটা হচ্ছে রেফারেন্সটা। এখানে কি বলছে, দ্য পেগাসাস আ নিয়ারার ওয়ে টু টেক মে বোল্ডলি ডেভিয়েট ফ্রম দি কমন ট্র্যাক। সো পেগাসাস সে কি করতে পারে, নিয়ারার ওয়ে, পেগাসাস একটা ঘোড়া যে উড়তে পারতো, মাইথোলজিক্যাল হর্স। তো সে যদি হয়তো মনে করে নিচ্ছি আমরা যে প্রথমে যে তার হয়তো যাতায়াতের কোনো একটা নির্দিষ্ট পথ আছে বা ছিল, তাহলে যদি সেই পথটা থেকে সে সরে যায়, সে যদি একটা খুব শর্টকাট রাস্তাকে বেছে নেয়, তাহলে সেটা মানে সেটা সে করতেই পারে, সেই লাইসেন্স অফ চয়েসটা তার থাকা উচিত। হ্যাঁ, তো সেটা করতে গেলে কি হয়, গ্রেট উইটস সামটাইমস মে গ্লোরিয়াসলি অফেন্ড। তাহলে আমরা যাদেরকে খুব গ্রেট বলে মনে করি, অনেক সময় কি হয়, তারা কিছু জিনিস লিখতে গিয়ে বা কিছু সৃষ্টি করতে গিয়ে তারা আমাদেরকে অনেক সময় অফেন্ড করেন, অর্থাৎ সেটা আমাদের পড়ে ঠিক অতটা ভালো লাগলো না, এরকম হতে পারে। অ্যান্ড রাইজ টু ফল্টস ট্রু ক্রিটিক্স ডেয়ার নট মেন্ড। তো গ্রেট উইটসরা তারা কী করেন, কখনো কখনো আমাদের অফেন্ড করেন, এবং তাদের লেখার মধ্যে এমন কিছু ফল্টস বেরিয়ে আসে, রাইজ টু ফল্টস, এমন কিছু ফল্ট বেরোয় যে ট্রু ক্রিটিক্স ডে আর নট মেন্ড। যারা সত্যিকারের ক্রিটিক, তারা এটা নিয়ে কোনো কিছু ভাবেন না, যে ঠিক আছে এইটুকু চেঞ্জেস তারা করতেই পারেন। আচ্ছা, আমরা না যত এগোবো জিনিসগুলো স্পষ্ট হবে। হ্যাঁ, আমরা একটু যেন ধৈর্য ধরে কথাগুলো শুনতে থাকি, আশা করি যে এই যে প্রশ্নটা আসছে চ্যাটে, তো এটা হবে না, মানে আমরা একটু এগোতে থাকি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড রাইজ টু ফল্টস ট্রু ক্রিটিক্স ডে আর নট মেন। তাহলে সত্যিকারের ক্রিটিক তিনি এইরকম কিছু ফল্ট নিয়ে ভাবেন না। কেন ভাবেন না? ফ্রম ভালগার বাউন্ডস উইথ ব্রেভ ডিসঅর্ডার পার্ট। হ্যাঁ, তো যেখানে ভালগারিটি থাকে, সেখান থেকে কিন্তু ডিসঅর্ডার আলাদা। মানে আমরা যেটাকে ভালগার বলি আর যেটাকে ডিসঅর্ডার বলি, দুটো এক জিনিস নয়। ভালগার ইজ সামথিং উইচ উই ডোন্ট লাইক, আমরা যেটা পছন্দ করি না। আর ডিসঅর্ডার সেটা আমরা পছন্দ না করলেও কখনো কখনো কিন্তু সেটা খুব মানে খুব ক্রিয়েটিভ হতে পারে, এবং খুব মানে সেই জিনিসটার সাথে ম্যাচ করে যায়, এরকম হতে পারে। ওকে, সো আমরা এই শব্দটাকে যেন খেয়াল রাখি, যে আমরা এই দুটো জিনিস এক নয়। সো ভালগার বাউন্ডস উইথ ব্রেভ ডিসঅর্ডার পার্ট অ্যান্ড স্ন্যাচ এ গ্রেস বিয়ন্ড দ্য রিচ অফ আর্ট। সো কখনো কখনো কী হয়, এই ডিসঅর্ডার আমাদের আর্টের থেকেও বাইরে কিছু হয়ে যায়, খুব ভালো কিছু, অন্য কিছু সৃষ্টি হয়ে যায় তার। যেমন আমরা যদি মনে করার চেষ্টা করি যে আমরা প্রত্যেকেই কম বেশি ভূগোল বইতে পড়েছি বা দেখেছি যে বিভিন্ন রকমের মানে হাওয়া বা তার গতিপথের জন্য বিভিন্ন রকমের ন্যাচারাল জিনিসপত্র বা পাথর ক্ষয়ে যাওয়া বা এরকম অনেক কিছু হয়। আমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদের কথা জানি। তো ন্যাচারালি কী হওয়া উচিত ছিল, একটা নদী তার বয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এটাই তো ডিসঅর্ডার, নদীটার জায়গা থেকে একটুখানি অংশ ছেড়ে গেল এবং সেটা ঘোড়ার খুরের মতো দেখতে হয়ে গেল। তাহলে ডিসঅর্ডার কিন্তু অনেক সময় তার মধ্যে একটা গ্রেস থাকে, একটা বিউটি থাকে তার মধ্যে, which without passing through the judgment gains the heart and all its end at once attains. তো তাকে জাজমেন্টের মধ্যে দিয়ে যেতে হয় না, সেটা আমাদের হার্টকে এমনিই দখল করে নেয় অনেক সময়। অ্যান্ড অল ইটস এন্ড অ্যাট ওয়ান্স অ্যাটেন্স। সো তার এন্ডিং ওইখানেই হয়ে যায়। এত বিউটিফুল আমাদের কিছু কিছু জিনিসকে দেখে ভালো লাগে, বা দেখে আমাদের এত বেশি মানে আমরা আমরা মুগ্ধ হয়ে যাই কোনো কোনো জিনিস কীরকম দেখে, সেরকম। In prospects thus some objects please our eyes, which out of nature's commotion order rise. তাহলে কি হয়, ইন প্রসপেক্টস কিছু কিছু ক্ষেত্রে, দাস সাম অবজেক্টস প্লিজ আওয়ার আইজ, কিছু জিনিস কিছু অবজেক্ট আমাদের চোখকে আনন্দ দেয় বা শান্তি দেয়। উইচ আউট অফ নেচার্স কমন অর্ডার রাইজ, যেটা নেচারের
কমন অর্ডারের থেকে বাইরে গিয়ে বেরোয়, মানে যেটা নেচারের কমন অর্ডারে নয় এরকম কোনো কোনো জিনিস আমাদের চোখে আনন্দ দেয়। যেমন দ্য শেপলেস রক অর হ্যাঙ্গিং প্রেসিপাইস। শেপলেস রক, আমরা যদি মনে করি যে একটা পাথর যার আমরা ডাইরেক্টলি কোনো শেপ পাচ্ছি না, মানে একটু অদ্ভুত রকমের দেখতে লাগছে আমাদের দেখে, অর হ্যাঙ্গিং প্রেসিপাইস, অথবা ওই মানে খাড়া যে পাহাড় হয় তার কোনো পাথরের অংশকে দেখে আমাদের যেটা মনে হয় যে অনেক সময় হয়তো ভালো লাগতে পারে আমাদের, সেটাই বলছে। But though the ancients thus their rules invade, কিন্তু যদিও এনশিয়েন্টরা এইভাবে তাদের রুলসের ভেতরে ঢুকে পড়েন, মানে অ্যাকচুয়াল যে রুলস ক্রিটিকরা বলছেন সেই রুলসের এগেনস্টে তারা চলে আসেন, রুলসটাকে কেটে ফেলেন মাঝখান থেকে, অ্যাজ কিংস ডিসপেন্স উইথ লজ দেমসেলভস হ্যাভ মেড। ঠিক যেন কিংরা, তারা অনেক সময় কি হয় যে তারা যে রুল নিজেরা বানিয়েছেন রাজারা, সেই রুলকে নিজেরাই অনেক সময় ভেঙে ফেলেন, নিজেদের বাহুবলেই হোক আর যেভাবেই হোক। তো সেরকমভাবে পোয়েটরা বা এনশিয়েন্ট পোয়েটরা তারা অনেক সময় করেছেন এটা। এবং এই প্রথমবার আমরা যেটা দেখতে পাচ্ছি, মডার্নসদেরকে বলছেন, মডার্নস বিওয়্যার, মডার্নস তোমরা সাবধান হও। কেন? অর ইফ ইউ মাস্ট অফেন্ড, যদি তোমাদের অফেন্ড করতেই হয় আমাদের, এগেনস্ট দ্য প্রিসেপ্ট, যে রুলস রয়েছে তার এগেনস্টে যদি যেতে তোমার ইচ্ছা হয়, নেভার ট্রান্সগ্রেস ইটস এন্ড, সেটা একদম পুরোপুরি একদম রুলসের বাইরে চলে যেও না আর কি, সেটা একেবারেই ভালো হবে না। নেভার ট্রান্সগ্রেস ইটস এন্ড, তার যেটা এন্ডিং, এই রুলসের কিছু কিছু কিছুকে তোমায় মানতেই হবে। একদম রুলসের বাইরে চলে গেলাম, ট্রান্সগ্রেস মানে সেই জায়গায় আর কি বিচরণ করা, সেরকম যেন না হয়। লেট ইট বি সেলডম অ্যান্ড কম্পেলড বাই নিড, এটা কখনো কখনো হোক, সেলডম, সো অ্যান্ড কম্পেলড বাই নিড। তো যদি হতে পারে, মানে এরকম প্রয়োজন হতে পারে তোমার যে এই জায়গায় হয়তো কিছু রুলসকে চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে, তাহলে মডার্ন পোয়েট তুমি সেটা করতে পারো। কিন্তু মাথায় রেখো, দ্য ক্রিটিক এলস প্রসিডস উইদাউট রিমোর্স, কারণ ক্রিটিক কিন্তু কোনো রকমের কোনো রিগ্রেট, কোনো গিল্ট ফিল না করেই তোমার এই কবিতাকে কিন্তু জাজমেন্ট করতে বসবে। সিজেস ইউর ফেম অ্যান্ড পুটস হিজ লজ ইন ফোর্স, তো তোমার যে খ্যাতি রয়েছে সেটাকে শেষ করে দেবে, এবং তার যে লজ, অর্থাৎ ক্রিটিক, তার যে স্ট্যান্ডার্ড বা যে লজ, যে আইন ইত্যাদি রয়েছে তার হাতে, আইন নয় মানে এখানে যে রুলস, সেগুলোকে সে ব্যবহার করবে এবং তোমার লেখাটাকে কিন্তু সে একদম তছনছ করে দেবে, সে তার মতো জাজমেন্ট করবে এবং শেষ করে দেবে তোমার ক্রিয়েটিভিটিকে। I know there are to whose presumptuous thoughts those freer beauties even in them seem faults. তাহলে I know there are, আমি এরকম কাউকে চিনি বা অনেককে চিনি, টু হুজ বা টু হুম আর কি, অ্যাকচুয়ালি টু হুম প্রিসামচুয়াস থটস মানে যেটাকে, মানে কি হয় যে অনেক সময় আমরা আমাদের কোনো ভাবনার উপরে তো কন্ট্রোল করতে পারি না, সেরকম যখন আমাদের ভাবনা হয় যে আমরা অ্যাকচুয়াল লিমিটটাকে যেখানে ফলো করতে পারছি না, আমাদের ভাবনার লিমিট যেখানে ফলো হচ্ছে না, দোজ ফ্রিয়ার বিউটিজ, হ্যাঁ, তো যাদের মানে দোজ ফ্রিয়ার বিউটিজ, তো যেখানে ফ্রিডমটাই বিউটিফুল হয়ে ওঠে, অর্থাৎ আমি ফ্রিলি একটা কিছু লিখলাম এবং সেটা খুব বিউটিফুল হয়ে উঠলো, সো ইভেন ইন দেম সিম ফল্টস। তাহলে আমি এমন কাউকে কাউকে চিনি যে যেখানে ওই ভাবনা চিন্তা আটকে না পড়ে ফ্রি হওয়ার জন্য বিউটিফুল হলো, তারা সেখানেও ফল্টস খুঁজে বেড়ান। সাম ফিগার্স মনস্ট্রাস অ্যান্ড মিসশেপড অ্যাপিয়ার, কখনো কখনো কোনো কোনো ফিগার মনস্ট্রাস, একটু ভয়ানক চেহারার দেখতে লাগে, বা মিসশেপড, হ্যাঁ, মানে যেটার শেপটা ঠিকঠাক নয় এরকম দেখতে লাগে। কনসিডার্ড সিঙ্গলি অর বিহেল্ড টু নিয়ার, হ্যাঁ, তাকে হয়তো একটাই জিনিস বলে আমরা আলোচনা করি সেটা সম্পর্কে, অর বিহেল্ড টু নিয়ার, অথবা আমরা খুব কাছ থেকে দেখে ফেলি, মানে আমরা সবসময় হয়তো কোনো একটা জিনিসকে নিয়ে ভাবছি, পুরোটা যখন মিলিয়ে দেখবো তখন হয়তো আমাদের অনেক ভালো লাগতে পারে। আর অনেক সময় কি হয়, আমরা খুব কাছ থেকে হয়তো দেখে ফেলি, আমাদের একটা ওভারঅল পিকচার থাকা উচিত যে কোনো আর্টিস্টিক ক্রিয়েশনের ক্ষেত্রে, অথবা যে কোনো মানে প্রোডাক্টিভিটি কোনো কোনো জিনিসের ক্ষেত্রে।
which but proportioned to their light or place due distance recoils to form and grace. তাদেরকে কি হয় যে তাদের প্রপার লাইট তাদের উপর পড়া দরকার, প্রপার জায়গায় সেটা থাকা দরকার। ডিউ ডিস্টেন্স রিকনসাইলস টু ফর্ম অ্যান্ড গ্রেস। তাহলে ডিউ ডিস্টেন্স দরকার। আমরা ডিউ ডিস্টেন্সে গেলে কি হবে, আমরা একটা ওভারঅল পিকচার পাবো, এটাই হচ্ছে আসল কথা। তাহলে আমাদের একটা ডিস্টেন্স মেনটেন করা উচিত সেই ক্রিয়েটিভিটি থেকে, তবেই আমরা একটা ওভারঅল পিকচারকে দেখতে পাবো। A prudent chief not always must display his powers in equal ranks and fair array. একজন prudent chief, তিনি মানে যিনি লিডার আর কি, এরকম নট অলওয়েজ মাস্ট ডিসপ্লে, সবসময় তার দেখানোর দরকার নেই কি হিজ পাওয়ার্স ইন ইকুয়াল র্যাঙ্কস, প্রত্যেকের ওপরে তার যে ক্ষমতা সেটা সবসময় তার দেখানোর দরকার নেই। অ্যান্ড ফেয়ার অ্যারে, মানে তার যে একটা ইমপ্রেসিভ মানে একটা একটা জায়গা রয়েছে, তিনি যে একটা মানে খুব কন্ট্রোল করতে পারেন সবাইকে, এটা সবসময় দেখানোর প্রয়োজন নেই। বাট উইথ দ্য অকেশন অ্যান্ড দ্য প্লেস কমপ্লাই, এটা স্থান মানে কোনো কোনো জায়গায় প্রয়োজন হতে পারে, সেখানে তিনি দেখান, ঠিক আছে। কনসিল হিজ ফোর্স নে সিম সামটাইমস টু ফ্লাই, তো কখনো কখনো কিন্তু তাকে তার ফোর্সটাকে লুকিয়েও রাখতে হয়। কনসিল হিজ ফোর্স নে সিম সামটাইমস টু ফ্লাই, সো সবসময় যেন মানে তিনি এরকম উড়ে যেতে চাইছেন বা এরকম কিছু যেন তিনি না দেখান। পারহ্যাপস এটা এই রকমই মিনিং করতে চাইছেন উনি। দোজ অফটার স্ট্র্যাটাজেমস হুইচ এরার্স সিম, যেগুলোকে দেখে না প্রথমেই আমাদের এরার বলে মনে হয়, সেগুলো কিন্তু অনেক সময় স্ট্র্যাটাজেম হতে পারে। স্ট্র্যাটাজেম মিনস মানে কোনো প্ল্যান, সেগুলো অলরেডি প্ল্যান্ড হতে পারে। তিনি যিনি লিখছেন তিনি খুব প্ল্যানফুলি লিখেছেন, আমাদের যেটাকে দেখে মনে হচ্ছে যে সেটা একটা এরার, ভুল করে লেখা। নট ইজ ইট হোমার নটস বাট উই দ্যাট ড্রিম, তো হোমার কিন্তু এরকম কিছু বলছেন না যে এটা এরার হয়েছে বা তিনি এরার কিছু করে ফেলেছেন, কিন্তু আমরা যেটা ওটাকে নিয়ে ভাবছি, আমরা যেটা ওটাকে নিয়ে ড্রিমের মধ্যে দেখছি, স্বপ্ন দেখছি ওটাকে নিয়ে, তারা এটাকে ভুল বা ঠিক বিচার করে ফেলছে। Still green with bays, each ancient altar stands above the reach of sacrilegious hands. তাহলে প্রত্যেকটা এনশিয়েন্টের অল্টার, এনশিয়েন্ট মানে এখানে এনশিয়েন্ট পোয়েট বা এনশিয়েন্ট আর্টিস্ট যাই বলি আমরা, তো তাদের অল্টার, তাদের বেদিগুলো কিন্তু স্টিল গ্রিন উইথ বেজ, তাদের চারপাশটা কিন্তু সমুদ্র। আমাদেরকে মাথায় রাখতে হবে তারা এক একটা সমুদ্র ঘিরে রেখেছে তাদেরকে, এবং তারা কোথায়, অ্যাবাভ দ্য রিচ অফ স্যাক্রিলিজিয়াস হ্যান্ডস। স্যাক্রিলিজিয়াস মানে হচ্ছে যেটা স্যাক্রেড নয়, মানে পবিত্র নয়, তো তাদেরকে কোনো পবিত্র নয় এরকম হাত এনশিয়েন্টদেরকে ছুঁতে পারবে না। সিকিউর ফ্রম ফ্লেমস ফ্রম এনভিজ ফিয়ার্সার রেজ, তারা আগুন থেকেও কিন্তু স্বাধীন, তাদেরকে আগুনেও তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, এবং কি হয়েছে, ফ্রম এনভিজ ফিয়ার্সার রেজ, তারা এনভি ঈর্ষার থেকে অনেক দূরে তারা। ডিস্ট্রাকটিভ ওয়ার অ্যান্ড অল ইনভলভিং এজ, তাহলে ডিস্ট্রাকটিভ ওয়ার, কোনো যুদ্ধ যদি বাঁধে তাতেও এই এনশিয়েন্টদের খ্যাতি বিন্দুমাত্র কমে যাবে না। এবং অল ইনভলভিং এজ মানে সবাইকে মেরে ফেলবে আস্তে আস্তে টাইম বা বয়স, অর্থাৎ সময় চলে গেলেও এই এনশিয়েন্টদের যে ফেম, তাদের যে খ্যাতি, সেটা কিন্তু সমান থেকে যাবে। সি ফ্রম ইচ ক্লাইম দ্য লার্নেড দেয়ার ইনসেন্স ব্রিং, দেখো তোমরা খেয়াল করে যে প্রত্যেক দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে কিন্তু যারা অ্যাকচুয়াল সত্যিকারের যারা শিক্ষিত মানুষ, তারা কিন্তু তাদের জন্য ইনসেন্স নিয়ে আসে। তাদের জন্য ইনসেন্স মানে আমরা জানি ধূপকাঠি, অ্যাকচুয়ালি মানে তারা তাদেরকে পুজো করে। এটা যে কোনো দেশের যে কোনো প্রান্তের মানুষ হতে পারে, তারা এনশিয়েন্ট এই রাইটারদের তারা পুজো করার চোখে দেখে বা ঈশ্বরের চোখে দেখে, এক কথায় বলা যায়। হিয়ার ইন অল টাংস কনসেন্টিং পেয়েন্স রিং, আর যদি আমরা খুব ভালো করে খেয়াল করি যে সমস্ত মানে এদের প্রত্যেকের মুখে, টাং মানে অ্যাকচুয়ালি মুখে, সো কনসেন্টিং পেয়েন্স প্রেজ, তাদের তাদের মুখে বা তাদের আলাপ আলোচনায় আমরা প্রেজ এর আওয়াজই শুনতে পাবো চারিদিকে।
ইন প্রেজ সো জাস্ট লেট এভরি ভয়েস বি জয়েন্ড। তাহলে এই প্রেজে, এই প্রেজ মানে আহ, এটাকে নিয়ে ভালো আলোচনা করার ক্ষেত্রেই আমাদের সবাইকার ভয়েস, আমাদের সবাইকার যে ভাবনা, আমাদের যে আওয়াজ, সেটা একত্রিত হোক। অ্যান্ড ফিল দ্য জেনারেল কোরাস অফ ম্যানকাইন্ড। আর সেটা ধীরে ধীরে পুরো সমগ্র মানব জাতির যে কোরাস, তাদের যে গান বা গাথা, তার মধ্যে এটা পার্ট হয়ে উঠুক। Hail, birds triumphant, born in happier days, immortal heirs of universal praise. আপনাদেরকে সম্মান জানাই। হেল, বার্ডস ট্রায়াম্ফেন্ট। এই বার্ড, বিআরডি, বার্ড মানে আমরা জানি পোয়েট। বার্ডস ট্রায়াম্ফেন্ট, আপনারা অলরেডি জিতে গেছেন। ট্রায়াম্ফেন্ট, আপনারা আমাদের সাথে লড়াই, অনেকে মনে করছে যে আমরা এনশিয়েন্ট ভার্সেস মডার্ন একটা ডিবেট চলছে, কিন্তু কোনোদিনই সেটা চলছে না, কারণ আপনারা এনশিয়েন্টরা অলরেডি ট্রায়াম্ফেন্ট, আপনারা অলরেডি জিতে রয়েছেন। বর্ন ইন হ্যাপিয়ার ডেজ, আপনারা জন্মেছেন আনন্দের দিনে, মানে এর আগে। এখন তো স্যাড ডেজ, আমরা যে সময় দিন কাটাচ্ছি সেটা হচ্ছে স্যাড। আপনারা হ্যাপি ডেজে জন্মেছেন। ইমর্টাল এয়ার্স অফ ইউনিভার্সাল প্রেজ, আপনারা হচ্ছেন এয়ার, HEIR উচ্চারণ হচ্ছে এয়ার, মানে আপনারা হচ্ছে উত্তরাধিকারী কিসের? ইউনিভার্সাল প্রেজের। তো সমগ্র বিশ্ব আপনাদের, মানে সমগ্র জগৎ আপনাদের প্রেজ করবে, আপনাদের সম্মান দেবে। হুজ অনার্স উইথ ইনক্রিজ অফ এজেস গ্রো। আর আপনাদের সম্মান কী হবে? যত সময় যাবে তত আপনাদের সম্মান বাড়বে। অ্যাজ স্ট্রিমস রোল ডাউন এনলার্জিং অ্যাজ দে ফ্লো। ঠিক যেরকম একটা নদীর ধারা যখন নেমে আসে, যত সময় যায়, যত দূর যায়, তত সেটা চওড়া হতে থাকে। আমরা জানি নদীর প্রথম গতিপথ, দ্বিতীয় গতিপথ, তৃতীয় গতিপথে আমরা আরও বেশি সেই নদীটাকে চওড়া দেখি, সেটাই বলছিলেন। নেশনস আনবর্ন ইউর মাইটি নেমস শ্যাল সাউন্ড। আমি কবিতাটা যখন লিখছি তখনও যে দেশ বা যে জাতি জন্মায়নি, ভবিষ্যতে যারা জন্মাবে তারাও আপনার নাম শুনবে। অ্যান্ড ওয়ার্ল্ডস অ্যাপ্লাউড দ্যাট মাস্ট নট ইয়েট বি ফাউন্ড। এবং সেই বিশ্বেও, যেই বিশ্বকে এখনও খুঁজে পাওয়া যায়নি, ওয়ার্ল্ডস দ্যাট নট ইয়েট নট বি ফাউন্ড, সেখানেও কিন্তু আপনাকে বা আপনার মতো মানুষদের, এনশিয়েন্ট আপনারা যারা, তাদেরকে নিয়ে কিন্তু অ্যাপ্লাউড হবে, মানে লোকজন আপনাদের করতালি দিয়ে স্বাগত জানাবে বা আপনাদের কথা স্মরণ করবে তারা। Oh, may some spark of your celestial fire, the last, the meanest of your sons inspire. আপনাদের সেই সেলেস্টিয়াল ফায়ারের একটু অংশ যদি এসে আমার গায়ে পড়ে, মানে এখানে আমার গায়ে তিনি বলছেন না, আমরা পরে একটু এগোলেই বুঝতে পারবো কেন আমার বললাম আমি কথাটা। অর্থাৎ আলেকজান্ডার পোপ নিজের কথা বলছেন, কি বলছেন? দ্য লাস্ট, দ্য মিনেস্ট অফ ইউর সানস ইন্সপায়ার। তো আপনাদের কাছ থেকে আসা একটা স্ফুলিঙ্গ যদি এসে আপনাদের যারা সান, আপনাদেরকে যারা ফলো করেছে, তাদের মধ্যে সব থেকে শেষে যে দাঁড়িয়ে রয়েছে, সব থেকে ক্ষুদ্র যে দাঁড়িয়ে রয়েছে, যদি তাকে একটু ইন্সপায়ার করে, দ্যাট অন উইক উইংস ফ্রম ফার পারসিউজ ইউর ফ্লাইটস। তো যে অনেক দূর থেকে, অন উইক উইংস, অনেক দূর থেকে আপনাদের, মানে তার তার ডানার অত জোর নেই, তো সে কি করে? পারসিউজ ইউর ফ্লাইটস, আপনাদের পথ সে ধরার চেষ্টা করে। গ্লোজ ওয়াইল হি রেইডস বা ট্রেম্বলস অ্যাজ হি রাইটস। যখন সে পড়ে আপনাদের সৃষ্টি, তখন সে গ্লো হয়, তার মুখে একটা আনন্দের ছাপ তার চোখে মুখে ধরা পড়ে। বা ট্রেম্বলস অ্যাজ হি রাইটস, কিন্তু যখন সে লিখতে যায় তখন সে ট্রেম্বল করে, সে কাঁপে, মানে সে ভয় পায় আপনাদের মতো করে লিখতে গেলে। টু টিচ ভেন উইটস আ সায়েন্স লিটল নোন। ভেন উইটস, যারা খুব প্রাইড বা প্রাউড মানুষজন, তাদেরকে বোঝাতে গেছে একটা সায়েন্স, যে চেষ্টা করছে তাদেরকে বোঝানোর একটা বিজ্ঞান যেটা সবাই জানে না। টু অ্যাডমায়ার সুপিরিয়র সেন্স অ্যান্ড ডাউট দেয়ার ওন। যে যারা সুপিরিয়র তাদের সেন্সকে অ্যাডমায়ার করা উচিত আমাদের, যারা এনশিয়েন্ট তাদেরকে অ্যাডমায়ার করা উচিত। অ্যান্ড ডাউট দেয়ার ওন, অর্থাৎ আমাদের নিজেদের কাজগুলোকে আমাদের ক্রিটিসাইজ করা উচিত, নিজেদের সৃষ্টিগুলোকে আমাদের ভেবে দেখা উচিত। ওকে, আরেকবার বলছি লাস্ট দুটো লাইনকে, যে যে চেষ্টা করছে টু টিচ ভেন উইটস, যে চেষ্টা করছে অহংকারী অহংকারী শিক্ষিতদের এটা বোঝানোর যে একটা বিজ্ঞান বা একটা বিশেষ জ্ঞান রয়েছে এটার পেছনে। কিসের পেছনে? টু অ্যাডমায়ার সুপিরিয়র সেন্স,
যারা আমাদের থেকে সুপিরিয়র, আমাদের থেকে বড়, যে এনশিয়েন্টরা, তাদেরকে সম্মান করতে অ্যান্ড ডাউট দেয়ার ওন, অর্থাৎ তাদের নিজেদের যে সৃষ্টি সেটাকে তারা ডাউট করতে যেন বলছে বা তিনি বলছেন। ওকে, সো পার্ট 2 স্টার্ট হচ্ছে। পার্ট 2 মধ্যে আমরা অনেকগুলো রিজন খুঁজে পাবো যে কেন আমরা ভুলগুলো করি, বা একজন ক্রিটিক কি কাজ না করলে তিনি ভুলগুলোকে এড়াতে পারবেন। আগে তিনি ভুলগুলোর কথা বলছেন এবং তার সাথে সাথে এটা বুঝিয়ে দিচ্ছেন যে এই ভুলগুলোকে একজন ক্রিটিককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। ওকে, শুরু করা যাক। কি বলছেন? অফ অল দ্য কজেস হুইচ কনস্পায়ার টু ব্লাইন্ড ম্যানস এরিং জাজমেন্ট অ্যান্ড মিসগাইড দ্য মাইন্ড, what the weak head with strongest bias rules is pride, the never failing vice of fools. এটা পুরোটাই একটা লাইন। কি বলছেন? অফ অল দ্য কজেস, যে যে কারণগুলো হয়, হুইচ কনস্পায়ার টু ব্লাইন্ড, যেগুলো আমাদেরকে অন্ধ করে দেয়, আমাদের বোধ, বুদ্ধি বা ভাবনার পরিসরটাকে ছোট করে দেয়। ম্যানস এডিং জাজমেন্ট, মানুষের যেখানে জাজমেন্ট বা নির্ণয় নিতে ভুল হয়। অ্যান্ড মিসগাইড দ্য মাইন্ড, আমাদের মনকে বিপথে চালিত করে। হোয়াট দ্য উইক হেড উইথ স্ট্রংগেস্ট বায়াস রুলস, আমাদের উইক হেডকে যেটা স্ট্রংগেস্ট বায়াস দিয়ে দেয়, একটা বায়াসের মধ্যে ফেলে দেয়, যে ঠিক না ভুল সেটা ভাবনার মধ্যে ফেলে দেয়। বা একটু ভুল বললাম, ঠিক না ভুল ভাবনা নয়, এক দিকের ভাব মানে মুখী করে তোলে, যে হয় সেটাকে দেখে আমাদের মনে হয় ঠিক অথবা মনে হয় ভুল। সেটা হচ্ছে কি? ইজ প্রাইড। সেই জিনিসটা হচ্ছে প্রাইড, আমাদের অহংকার। দ্য নেভার ফেলিং ভাইস অফ ফুলস, যারা বোকা, যারা বুদ্ধিহীন, তাদের এটা হচ্ছে সব থেকে বড় মানে ক্ষতি করে এই জিনিসটা, সেটা হচ্ছে তাদের প্রাইড, তাদের অহংকার। Whatever nature has in worth denied, she gives in large recruits of needful pride. কোনো মানুষকে, কোনো মানুষের ক্ষেত্রে তার কাছে যে জিনিসটার অভাব থাকবে, হ্যাঁ, সেই জিনিসটাকে না, নেচার, প্রকৃতি সেই জিনিসটাকে তার মধ্যে অহংকার দিয়ে পূর্ণ করে দেবে। যে কম জানবে সে জানার অহংকার থাকবে তার মধ্যে, যে কম শক্তিশালী হবে তার মধ্যে শক্তির অহংকার থাকবে। এই জিনিসটা she gives in large recruits of needful pride. Whatever nature has in worth denied, she gives in large recruits of needful pride. যে কিছু নেচার দেয়নি তার মধ্যে প্রাইড দিয়ে দিয়েছে। For as in bodies, thus in souls we find what wants in blood and spirits swelled with wind বা wind. For as in bodies, ঠিক আমাদের শরীরে যেরকম, সেরকম আমাদের আত্মার মধ্যেও we find, আমরা পাই এটা কি? What wants in blood and spirits swelled with wind. যেটা আমাদের ব্লাড আর স্পিরিটের কাছে যে জিনিসটা প্রয়োজন হয়, যেটা হাওয়ায় যেটা বেড়ে ওঠে, মানে প্রয়োজন হয় মানে যেটা তাকে যেন খাবার দেয়, যেটা হাওয়ার সাথে সাথে যেন বেড়ে ওঠে যত দিন যায় আর কি, পরিষ্কার কথা, তো সেটা হচ্ছে আমাদের প্রাইড। Pride, where wit fails, steps into our defense and fills up all the mighty void of sense. সেটা হচ্ছে এই অহংকার, যেখানে উইট ফেল, যেখানে উইট কাজ করে না, স্টেপস ইনটু আওয়ার ডিফেন্স, এটা আমাদেরকে ডিফেন্ড করতে বসে যেন, অ্যান্ড ফিলস আপ অল দ্য মাইটি ভয়েড অফ সেন্স, আমাদের সেন্স বা বোধ বা বোঝাপড়ার জায়গাটাকে শেষ করে দেয়, সেটাকে ভর্তি করে দেয় কে? প্রাইড। আমাদের যেখানে যে জিনিসটা নিয়ে আমরা আর্গুমেন্ট করতে পারি না, সেখানে আমরা অহংকারী হয়ে উঠি, যে আমার ওপরেও তুমি এরকম কথা বলছো, এরকম একটা জিনিস চলে আসে আমাদের মধ্যে। If once right reason drives that cloud away, truth breaks upon us with resistless day. যদি কখনো রাইট রিজন, প্রপার রিজনিং দিয়ে কেউ ওই মনের মধ্যে থাকা মেঘটাকে বা ভাবনার মেঘটাকে যদি কেউ সরিয়ে দিতে পারে, ট্রুথ ব্রেকস আপন আস, সত্যি মানে সত্য, যেটা সত্য সেটা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায় সত্য আমাদের কাছে। কীরকম? উইথ রেজিস্টলেস ডে, মানে যে দিনটা মানে কোনো রেজিস্ট নেই, যেটার মানে একদম দিনের আলোর মতো ঝকঝকে পরিষ্কার হয়ে ওঠে সত্য আমাদের কাছে। ট্রাস্ট নট ইউর সেলফ বাট ইউর ডিফেক্টস টু নো, মেক ইউজ অফ এভরি ফ্রেন্ড অ্যান্ড এভরি ফো।
নিজেকে তুমি বিশ্বাস করো না, বাট ইউর ডিফেক্টস টু নো, তোমার যে ডিফেক্ট সেটা জানতে হলে তোমাকে যেটা করতে হবে, মেক ইউজ অফ এভরি ফ্রেন্ড অ্যান্ড এভরি ফো। তোমার বন্ধুদেরকেও তোমায় ব্যবহার করতে হবে, তোমার শত্রুকেও তোমায় চিনতে হবে। অনেক সময় কি হয়, আমরা যাদেরকে শত্রু বলে মনে করি, অ্যাকচুয়ালি তারা আমাদের শত্রু হন না, তারা অ্যাকচুয়ালি আমাদের সব থেকে বড় ওয়েল উইশার হন। তারা আমাদেরকে সেই জিনিসটা দেখিয়ে দেন যেটার অভাব আমাদের মধ্যে ছিল। A little learning is a dangerous thing. Drink deep or taste not the Pyrean spring. খুব ইম্পর্টেন্ট লাইন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইনস অফ দিস টেক্সট। কি, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমরা বাংলাতে যে কথাটা বলি, তো সেরকম ধরনের। ড্রিঙ্ক ডিপ অর টেস্ট নট দি পাইরিয়ান স্প্রিং। হয় মানে ড্রিঙ্ক ডিপ, একদম গভীরে ঢুকে যাও, গিয়ে টেস্ট করো, মানে সেইভাবে তার স্বাদটা নাও, আস্বাদ নাও। অথবা এই পাইরিয়ান স্প্রিং, পাইরিয়ান মিনস পিওর, ওই পিওর স্প্রিং বলতে হিপোক্রিনের কথা বলা হচ্ছে, যে যেখান থেকে সোর্স অফ নলেজ বা সোর্স অফ অল কাইন্ড অফ ইন্সপিরেশন আসে, সেটাই তাহলে যেওই না, তার কাছে যাওয়ার চেষ্টা করো না। There, shallow draughts intoxicate the brain and drinking largely sobers us again. সেখানে কি হয়, শ্যালো ড্রটস, ড্রট মানে আমরা জানি খরা, তো সেখানে যদি সম্পূর্ণ ডুবে না যেতে পারো তাহলে কিছু লাভ নেই, কারণ কখনো কখনো কী হবে, শ্যালো মানে খুব অগভীর কিছু খরার জায়গা তৈরি হবে তোমার ব্রেনের মধ্যে। অল্প অল্প পড়লাম, অল্প ভর্তি হলো জলে, মানে জল বলতে ওই ইন্সপিরেশনের যে ওয়াটার তাতে ফিল আপ হলো, আর অল্প ফাঁকা রয়ে গেল, সেখানটা ড্রট শুকনো রয়ে গেল। তাহলে কী হবে, ড্রিঙ্কিং লার্জলি সবার্স আস এগেন। এটা আমাদেরকে এই মানে আমরা ড্রিঙ্কিং মানে আমরা ড্রিঙ্ক করব, ওই পাইরিয়ান স্প্রিং আমরা ড্রিঙ্ক করলাম, কিন্তু আমাদের কী হবে, যে আমরা কিন্তু সবার্স আস এগেন, মানে আমরা যে প্রপারলি জল তেষ্টা আমাদের মেটেনি সেটা বারবার যেন আমাদের মনে করাবে, অর্থাৎ আমাদের তৃষ্ণাটা সম্পূর্ণ হবে না। Fired at first sight with what the muse imparts, in fearless youth we tempt the heights of arts. Fired at first sight with what the muse imparts. আমাদের এই যে মিউজ, মানে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে তো মিউজ থাকেন, আমরা জানি গ্রিক ওই মাউন্ট হেলিকনের ওপর থেকে তারা আমাদেরকে ইন্সপায়ার করেন। তাহলে ফায়ার্ড অ্যাট ফার্স্ট সাইট, তারা যখন আমাদেরকে প্রথম সরিয়ে দেন আর কি, আমাদের মধ্যে প্রথমে তিনি কিন্তু সৃষ্টির ক্ষমতা তিনি দেন না, কিন্তু আমরা কি করি, ইন ফিয়ারলেস ইউথ উই টেম্পট দ্য হাইটস অফ আর্টস। আমরা ওই আর্টের হাইটটাকে, আমাদের ইউথ, আমরা তো তখন নতুন কিছু লিখবো, নতুন কিছু বানাবো, এইরকম একটা জেদ তখন আমাদের মধ্যে চড়ে থাকে, তো আমরা সেটাকে ছোঁয়ার চেষ্টা করি। While from the bounded level of our mind, short views we take, nor see the lens behind. তাহলে আমাদের মস্তিষ্কটা কি হয়, আমরা যখন ছোট থাকি, আমরা যখন ইউথের মধ্যে থাকি, তখন আমাদের মাইন্ড হচ্ছে বাউন্ডেড, বাঁধা, আমরা সম্পূর্ণ মুক্ত মন থেকে কিন্তু চিন্তা করতে পারি না। তাই আমরা কি করি, শর্ট ভিউজ উই টেক, আমরা ছোট একটা অংশকে দেখে রিয়্যাক্ট করে ফেলি। নট সি দ্য লেন্স বিহাইন্ড, সেই ছোট অংশটার পেছনে যে বিশাল একটা গল্প রয়েছে, আমরা সেই জিনিসটার কথা যেন ভাবি না। But more advanced, behold with strange surprise, new distant scenes of endless science rise. কি হয়, বাট মোর অ্যাডভান্সড, কিন্তু যখন আমরা একটু অ্যাডভান্সড হই, হ্যাঁ, যখন আমরা একটু এই ইউথ থেকে আর একটু এগিয়ে যাই সামনের দিকে, বিহোল্ড উইথ স্ট্রেঞ্জ সারপ্রাইজ, আমরা অদ্ভুতভাবে তাকিয়ে দেখতে থাকি, নিউ ডিস্ট্যান্ট সিনস অফ এন্ডলেস সায়েন্স রাইজ। আমরা যত এগিয়ে যেতে থাকি সামনের দিকে, তত ওই যে দূরের যে ভিউটা তত আমাদের স্পষ্ট হয়, আমরা দূরদর্শী হয়ে উঠি, এক কথায় বাংলায় বলতে গেলে। তখন ডিস্ট্যান্ট সিনস, যেটা আগে দেখতে পাচ্ছিলাম না, অনেক দূরের যে ছবিটা, অফ এন্ডলেস সায়েন্স, এটার পিছনে যে একটা বিশাল অনন্ত জ্ঞান রয়েছে, তখন আমরা ধীরে ধীরে সেই জিনিসটাকে বুঝতে পারি। সো প্লিজড অ্যাট ফার্স্ট দ্য টাওয়ারিং আল্পস উই ট্রাই। তো প্রথমেই আনন্দ পেয়ে আমরা আল্পসে ওঠার চেষ্টা করি, মাউন্ট ওভার দ্য ভেলস অ্যান্ড সিম টু ট্রিট দ্য স্কাই। আমরা একটা উপত্যকার ওপর জাস্ট একটু উঠতে পারি, আমরা ভাবি যে আমরা আকাশের ওপর ট্রিট করব, আকাশের ওপর আমরা হেঁটে বেড়াবো।
The eternal snows appear already past, and the first clouds and mountains seem the last. যেগুলো ইটার্নাল স্নো, ওর উপরে তো সবসময় বরফ পড়ে রয়েছে, আমাদের মনে হয় যেন আমরা এক্ষুনি এটাকে ডিঙিয়ে চলে যাব। অ্যান্ড দ্য ফার্স্ট ক্লাউডস অ্যান্ড মাউন্টেন্স সিম দ্য লাস্ট। প্রথম আমরা যদি একটু মেঘের থেকে একটু ওপরে উঠি, আমরা ভাবি যে আমরা বিশাল ওপরে উঠে চলে এসেছি, আদৌ আমরা সেটা করিনি। বাট দোজ অ্যাটেন্ড উই ট্রেম্বল টু সার্ভে। কিন্তু যারা সত্যি সত্যি ওই শিখরকে ছুঁয়েছেন, আমরা ট্রেম্বল করি, আমরা ভয় পাই সেটাকে দেখতে। দ্য গ্রোয়িং লেবার্স অফ দ্য লেন্থেন্ড ওয়ে। সো যত সময় যায় ওই পথটাকে অতিক্রম করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়, এবং সেখানে মানে এই পরিশ্রমটা বেড়ে যায়। দ্য ইনক্রিজিং প্রসপেক্ট টায়ার্স আওয়ার ওয়ান্ডারিং আইজ। তো আমাদের যেটা হয়, দ্য ইনক্রিজিং প্রসপেক্ট, যত সময় যায় আমাদের কাজটা তত বেড়ে যায়। অ্যান্ড টায়ার্স আওয়ার ওয়ান্ডারিং আইজ, আমরা যে দৃষ্টিতে তাকিয়েছিলাম সেই দৃষ্টি শক্তিটা যেন ক্লান্ত হয়ে ওঠে ধীরে ধীরে। হিলস পিপ ওভার হিলস অ্যান্ড আল্পস অন আল্পস অ্যারাইজ। সো আস্তে আস্তে কী হয়, মানে আমরা যেটাকে বাংলায় বলতে পারি কাজের ওপর কাজ জমে ওঠে। আমাদের তখন বোধটা স্পষ্ট হয় যে আমরা যেটুকু পর্যন্ত পৌঁছতে পেরেছি তার উপরে আরও অনেক উঠতে হবে, অনেক বড় পাহাড়ের ওপর উঠতে হবে। এবং আল্পস অ্যান্ড আল্পস অ্যারাইজ, সরি আল্পস অন আল্পস অ্যারাইজ। সো আমরা যেটুকু আল্পসে উঠবো বলে ভেবেছি বা উঠেছি, ওঠার পর মনে হয় যে আমরা কিছুই করতে পারিনি, আরও অনেক পথ আমাদের অতিক্রম করা বাকি আছে। A perfect judge will read each work of wit with the same spirit that its author writ. তো একজন পারফেক্ট জাজ কি করবেন, তিনি প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা সৃষ্টিকে তিনি সমান জ্ঞান বা বোধ দিয়ে বিচার করবেন। সার্ভে দ্য হোল নট সিক স্লাইট ফল্টস টু ফাইন্ড, তিনি সম্পূর্ণটা সার্ভে করবেন, সম্পূর্ণটা পড়বেন তিনি। নট সিক স্লাইট ফল্টস টু ফাইন্ড, তিনি ছোট ছোট ফল্টসকে খুঁজে বার করার চেষ্টা করবেন, এরকমটা নয়। where nature moves and rapture warms the mind, যেখানে নেচার মুভ করে, যেখানে নেচার প্রবেশ করে, অ্যান্ড র্যাপচার, র্যাপচার মিনস এখানে আমরা র্যাপচার মানে বিউটি অ্যাকচুয়ালি। সো বিউটি আমাদের মাইন্ডকে আনন্দ দেয়। nor lose for that malignant dull delight the generous pleasure to be charmed with wit. কোনো কিছুতে আমাদের ফর দ্যাট ম্যালিগন্যান্ট ডাল ডিলাইট, আমাদের প্রথমেই পড়ে যদি কোনো কিছুকে ডাল বলে মনে হয়, বা একদম আমরা প্রথমেই ভেবে নিই যে এই জিনিসটা ডাল, সেটাতেই আমরা যেন আমাদের আগ্রহটা হারিয়ে না ফেলি। কারণ দ্য জেনারেস প্লেজার টু বি চার্মড উইথ উইট, অনেক সময় যেটা হয় যে যখন আমরা সেটাকে উইট দিয়ে বা আমাদের নিজেদের বোধ বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করি, তখন সেই জিনিসটা আরও বেশি স্পষ্ট বা ক্লিয়ার হয়। বাট ইন সাচ লেজ অ্যাজ নাইদার এব নর ফ্লো, কারেক্টলি কোল্ড অ্যান্ড রেগুলারলি লো। আর এই সমস্ত ক্ষেত্রে কি হয়, নাইদার এব নর ফ্লো, না তো এখানে কোনো বড় বড় ঢেউ আসবে, না কোনো বিশাল ফ্লো থাকবে, সেগুলো কিছু থাকে না, কিন্তু কারেক্টলি কোল্ড অ্যান্ড রেগুলারলি লো। এটা একটা যেন ঠান্ডা শীতল জিনিস হতে পারে, অথবা রেগুলারলি লো, সব পুরোটাই আমাদের পড়ে লো বলে মনে হচ্ছে, সেরকমটাও থাকতে পারে। দ্যাট শানিং ফল্টস ওয়ান কোয়াইট টেনর কিপ, উই ক্যান নট ব্লেম ইনডিড বাট উই মে স্লিপ। তাহলে কি, দ্যাট শানিং ফল্টস, এই শানিং, শান কথার মানেই হচ্ছে কোনো কিছুকে কেটে ফেলা। তো সেইটাকে যখন আমরা কেটে ফেলি বা সেই জিনিসটাকে যখন আমরা অ্যাভয়েড করি, দ্যাট শানিং ফল্টস, আমাদের এই ফল্টটাকে যখন আমরা অ্যাভয়েড করি, ওয়ান কোয়াইট টেনওয়ার কিপ, এখানে টেনিওর রয়েছে, যাই হোক টেনিওর। সো একটা প্রপার টেনিওরকে আমরা বুঝতে পারি বা একটা প্রপার টেনিওর ধরে রাখা যায়। এখন এই টেনোর বা টেনিওর যাই বলি আমরা, তার মিনিং হচ্ছে যে আমরা জানি যে মেল ভয়েস অনেক রকমের হয়, যেমন ব্যারিটোন ভয়েস, আরও অনেক রকমের ভয়েস। টেনোর হচ্ছে এক রকমের একটা ভয়েস, একটা স্ট্যান্ডার্ড। সো আমরা যখন আমাদের এই ফল্টগুলোকে আমরা অ্যাভয়েড করি, আমরা একটা স্ট্যান্ডার্ডকে মেনটেন করতে পারি। উই ক্যান নট ব্লেম ইনডিড বাট উই মে স্লিপ, আমরা এটাকে দোষারোপ করতে পারি না, কিন্তু হয়তো আমরা এটা বুঝতে পারি যে উই মে স্লিপ, আমরা ঘুমিয়েছিলাম এতদিন, তাই আমরা এই জিনিসটার ভেতরে যে অ্যাকচুয়াল প্লেজারটা রয়েছে সেটা ধরতে পারিনি। In wit, as nature, what affects our hearts is not the exactness of peculiar parts,
বুদ্ধির ক্ষেত্রে বা বোধের ক্ষেত্রে বা প্রকৃতির ক্ষেত্রে হোয়াট অ্যাফেক্টস আওয়ার হার্ট, যেটা আমাদের মনকে ছুঁয়ে যায় বা আমাদের মনকে নাড়া দেয়, ইজ নট দ্য এক্স্যাক্টনেস অফ পিকিউলিয়ার পার্টস। অদ্ভুত কোনো জিনিস দেখলাম আর সেটা আমাদের মনকে নাড়া দেয়, এরকমটা নয়। ইট ইজ নট এ লিপ অর আই উই বিউটি কল। কারোর ঠোঁট দেখে বা চোখ দেখে আমরা বিউটি বলি না, বাট দ্য জয়েন্ট ফোর্স অ্যান্ড ফুল রেজাল্ট অফ অল। এই সব কিছু, লিপ, আই, হোয়াট এভার, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, সব কিছুকে মিলিয়ে আমরা বলি যে আলটিমেটলি সেটা বিউটিফুল কিনা। তাহলে এর আগের লাইনটাও নিশ্চয়ই বোঝা গেল যে ইজ নট দ্য এক্স্যাক্টনেস অফ পিকুলিয়ার পার্টস, অর্থাৎ অদ্ভুত কিছু অংশকে দেখে আমরা বলি না, কিন্তু কিসে বলি? দ্য জয়েন্ট ফোর্স অ্যান্ড ফুল রেজাল্ট অফ অল। আমরা সম্পূর্ণ জিনিসটাকে দেখে তবেই আমরা বলি যে সেই জিনিসটা মানে খুব সুন্দর হয়েছে বা হয়নি। Thus, when we view some well-proportioned dome, the worlds just wonder, and the world just wonder, and even thine, O Rome. So, এইভাবে when we view some well-proportioned dome, যখন আমরা কোনো ডোম দেখি, ডোম মিনস ওই কোনো চার্চ বা মানে গির্জার ক্ষেত্রে আর কি ওপরে যে ডোমটা থাকছে, সেই ডোমটাকে দেখে আমরা প্রথমেই, যে গোল আকার যে অংশটা থাকে আর কি, সেটাকে দেখে আমরা প্রথমেই, সেটা যখন আমরা দেখি আর কি প্রথমে, দ্য ওয়ার্ল্ডস জাস্ট ওয়ান্ডার অ্যান্ড ইভেন দাইন ও রোম। সো প্রথমে আমরা চমকে উঠি বা একটু মানে দেখতে আমাদের ভালো লাগে, কিন্তু নো সিঙ্গল পার্টস আনইকুয়ালি সারপ্রাইজ। সো কোনো সিঙ্গল পার্ট আমাদেরকে খুব একটা সারপ্রাইজ করে না। অল কামস ইউনাইটেড টু দি অ্যাডমায়ারিং আইজ। সো ওই শুধুমাত্র একটা কোনো উঁচু গম্বুজ মতো দেখলাম বা একটা উঁচু পিলার দেখলাম সেটা দেখে নয়, সম্পূর্ণ জিনিসটাকে দেখলে আমাদের তবেই একটা সুন্দরের যে ধারণা বা বোধ সেটা হয়, আমাদের ভালো লাগে সেই জিনিসটাকে দেখে। ওকে, whoever thinks a faultless piece to see thinks what never was, nor is, nor ever shall be. যেই ভাবুক না কেন, whoever thinks a faultless piece to see, যেই ভাববে বা যে ভাবে যে একটা ফল্টলেস পিস আমি দেখব, কোনো খুঁত নেই এরকম একটা জিনিস আমি দেখব, থিংস হোয়াট নেভার ওয়াজ, নর ইজ, নর এভার শ্যাল বি। তাহলে সে এমন কোনো জিনিসের কথা ভাবে যেটা কোনোদিন ছিল না, কোনোদিন নেই, আর কোনোদিন থাকবেও না। অর্থাৎ কোনো সব কিছুর মধ্যেই কিছু না কিছু ফল্ট আছে। ইন এভরি ওয়ার্ক রিগার্ড দ্য রাইটার্স এন্ড, সিন্স নান ক্যান কম্পাস মোর দ্যান দে ইন্টেন্ড। আমাদের প্রত্যেকটা সৃষ্টির ক্ষেত্রে যিনি লিখছেন তার তো একটা সীমা রয়েছে, একটা একটা পর্যন্তই তিনি লিখতে পারেন। সিন্স নান ক্যান কম্পাস মোর দ্যান দ্য ইন্টেন্ট, কেউই তিনি তার যেটা ভাবনা, তার যে বোধ, তার বাইরে গিয়ে কিন্তু কিছু করতে পারেন না। নান ক্যান কম্পাস, তার বাইরে যেতে পারেন না। অ্যান্ড ইফ দ্য মিনস বি জাস্ট, যদি পদ্ধতিটা সঠিক থাকে, দ্য কন্ডাক্ট ট্রু, যে উপায় তিনি এটা করছেন সেটা যদি সৎ হয় বা সত্যের পথে হয়, অ্যাপ্লাউজ ইন স্পাইট অফ ট্রিভিয়াল ফল্টস ইজ ডিউ। তাহলে ইনস্পাইট অফ ট্রিভিয়াল ফল্টস, তাহলে ছোটো ছোটো ভুল হলেও সেখানে অ্যাপ্লাউজ ইজ ডিউ, সেখানে হাততালি বা করতালি সেখানে প্রাপ্য। অ্যাজ মেন অফ ব্রিডিং সামটাইমস মেন অফ উইট, টু অ্যাভয়েড গ্রেট এরার্স মাস্ট দ্য লেস কমিট। অ্যাজ মেন অফ ব্রিডিং, মানুষ মানে আমরা যারা মানুষ, সাধারণ মানুষ যারা, মেন অফ ব্রিডিং যারা সাধারণভাবে জন্মেছে, সামটাইমস মেন অফ উইট যারা অসাধারণ মেধার, অসাধারণ জ্ঞান বা বোধ যাদের, টু অ্যাভয়েড গ্রেট এরার্স মাস্ট দ্য লেস কমিট, বড় বড় ভুল অ্যাভয়েড করতে গেলে তাদেরকে ছোট ছোট ভুল করা থেকে দূরে থাকতে হবে। নেগলেক্ট দ্য রুলস ইচ ভার্বাল ক্রিটিক লেজ। হ্যাঁ, প্রত্যেক ভার্বাল ক্রিটিক তিনি যে রুলসগুলোকে দিয়ে যান সেগুলোকে নেগলেক্ট করতে হবে। ফর নট টু নো সাচ ট্রাইফলস ইজ এ প্রেজ। এই ছোট ছোট খুঁতকে না ধরাটা সেটাই হচ্ছে আসল প্রেইজের জায়গা। মোস্ট ক্রিটিক্স ফন্ড অফ সাম সাবসার্ভিয়েন্ট আর্ট। বেশিরভাগ ক্রিটিকরা তারা কি ফন্ড অফ সাম সাবসার্ভিয়েন্ট আর্ট। সাবসার্ভিয়েন্ট মানে হচ্ছে যেটা মানে যেখানে কোনো কিছুই কোনো ভুল নেই, এরকম একটা মানে সব কিছু যেন ওকে এরকম ধরনের। স্টিল মেক দ্য হোল ডিপেন্ড আপন আ পার্ট।
তো তারা একটা একটা প্রপার পুরোপুরি জিনিস চাইছেন, কিন্তু স্টিল মেক দ্য হোল ডিপেন্ড অন এ পার্ট। তারা অনেক সময় এই ভুলটা করে বসেন যে তারা সম্পূর্ণটাকে বিচার করতে বসেন একটা ক্ষুদ্র অংশ দিয়ে। দে টক অফ প্রিন্সিপালস বাট নোশনস প্রাইজ অ্যান্ড অল টু ওয়ান লাভড ফলি স্যাক্রিফাইস। তারা নীতির কথা বলেন, বাট নোশনস প্রাইজ, তাদের যে নোশন, তাদের যে আইডিয়াটা, সেটাকে তারা বেশি গুরুত্ব দিয়ে ফেলেন। অ্যান্ড অল টু ওয়ান লাভ ইট ফলি স্যাক্রিফাইস। আর এই সম্পূর্ণ সৃষ্টিটার ক্ষেত্রে একটা কোনো অংশ, সেটা তার ফল্টের মানে সে হচ্ছে, তাকে স্যাক্রিফাইস হতে হয় পুরোটার, মানে ফল্টই বলে দেওয়া হয় তাকে বুঝিয়ে। অর্থাৎ একটা পুরো সম্পূর্ণ সৃষ্টি রয়েছে, একটা সম্পূর্ণ লেখা রয়েছে, তার হয়তো দুটো লাইন পড়ে আমাদের মনে হলো যে এটা খুব একটা ভালো লাগছে না আমাদের, তো সেই ওই দুটো লাইন কিন্তু পুরো কবিতাটাকে শেষ করে দেয়। আমাদের কাছে, অন্যদের কাছে আর কি, সেই জিনিসটার গ্রহণযোগ্যতা কমে যায় সম্পূর্ণভাবে। ওকে, সো আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। ইট ইজ অ্যারাউন্ড line 265 or something like that. So thank you for attending today's lecture. Please share this video if you feel it is good. যদি মনে হয় যেটা কোনো কাজে লাগছে, নিজের এবং অন্যদের কাজে লাগতে পারে, তাহলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করার রিকোয়েস্ট করছি, চ্যানেলটায় সাবস্ক্রাইব করতে বলছি, আর লাইক বাটনটায় ক্লিক করতে বলছি। সো থ্যাংক ইউ, গুড নাইট।